বেগুনবাড়িতে বিএনপি আয়োজিত আজকের এই সুধী সমাবেশের সম্মানিত সভাপতি, আজকে এখানে উপস্থিত বেগুনবাড়ির সুধী সমাজ, বেগুনবাড়ির বিএনপি নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, এখানে উপস্থিত বেগুনবাড়ির হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিবৃন্দ, আমার প্রাণপ্রিয় মা ও বোনেরা, সকলকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হিন্দু ভাই বোনদেরকে আমি জানাই আদাব, নমস্কার। প্রিয় ভাই ও বোনেরা, আমি অনেক দিন পরে বেগুনবাড়িতে এই সমাবেশে উপস্থিত হয়েছি। আপনাদের অনেকের মনে থাকতে পারে 18 নির্বাচন আমরা অংশ নিয়েছিলাম। ওই নির্বাচনে আমার ক্যাম্পেইনে প্রচারের প্রথম দিন আমি বেগুনবাড়িতে এসেছিলাম এবং আমার গাড়ি যখন ভিতরে ঢোকে তখন ওই আওয়ামী লীগের চেয়ারম্যান বনিয়ামিন তার সন্ত্রাসীদের দিয়ে আমার গাড়ি আক্রমণ করে গাড়ি ভেঙে দেয়। মনে আছে আপনাদের? এই যে সন্ত্রাস, এই সন্ত্রাস সে সর্বক্ষণ গত 5 বছর 6 বছর ধরে সে চালিয়ে গেছে এই বেগুনবাড়ির উপর দিয়ে। এটা আপনারা সবাই জানেন। এখানে কেউ কথা বলতে সাহস করতো না। এখানে আপনার ভিন্ন মত যাদের ছিল, বিশেষ করে বিএনপি নেতাকর্মীরা মিথ্যা মামলাতে জর্জরিত হয়েছে, তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তারা ধান খেতে, আমের বাগানে সব জায়গায় লুকিয়ে লুকিয়ে থেকেছে, পর্যন্ত গ্রেফতার হয়েছে, গ্রেফতার করে কারাগারে গেছে, জেলখানায় গেছে। এবং তাদেরকে এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে সেই মামলাগুলো আস্তে আস্তে তুলে নেওয়া হয়েছে এবং তাদেরকে মুক্ত করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, আমরা সব সময় 15 বছর ধরে এই যে একেবারে চুপ করে থাকেন ভাই, নাহলে মুই কথা কইমনি, আর তোমরা কথা কইবেন। একটু ধৈর্য ধরেন, বেশিক্ষণ বলবো না। তো এই যে আপনার 15 বছর ধরে আমরা কিন্তু একটা জিনিসের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি। আমি 11 বার জেলে গেছি, 11 বার। আমার এখানকার শুধু আমার ভাইরা যায় নাই, আমিও 11 বার জেলে গেছি। 3.5 বছর জেল খাটছি মোট। কেন? একটা মাত্র কারণ। আপনারা যে 2024 সালে 5ই আগস্টে আমাদের প্রায় 2000 লোককে মেরে ফেললো, আমাদের ছাত্র, আমাদের কৃষক, শ্রমিক, শিশু, নারী কেউ বাদ যায়নি। ক্ষমতা এমন দম্ভ যে সে গুলি করে ক্ষমতায়, সব মানুষ মেরে ক্ষমতায় থাকবে। আমরা সেটার জন্য প্রতিবাদ করে আন্দোলন করেছি একেবারে শেষ দিন পর্যন্ত। বন্ধুরা, 15 বছর আমরা একটা জিনিস চাইছি, যে আমাদেরকে আমাদের ভোটের অধিকার হোক। এই যে আওয়ামী লীগ আমলের 3টা নির্বাচন, ওই একটা যেটা প্রথম নির্বাচনটা 2014 সালে, ওই নির্বাচনটাতে আমরা অংশগ্রহণ করিনি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় 100 জনকে নির্বাচিত ঘোষণা করে দিয়েছে, ভোট ছাড়াই ক্ষমতায় গেছে। ওই 2018 সালে নির্বাচনে আমরা ভাবলাম যে এইবার বোধহয় একটু মতি ফিরবে, একটু ভদ্রলোকের মতো আচরণ করবে। যে আমরা, এবং আমাদের কথা দিয়েছিল হাসিনা, আমাদের সঙ্গে মিটিং করেছে, বৈঠক করেছে, সংলাপ করেছে, আমাদেরকে কথা দিয়েছিল যে সে ইন্টারফেয়ার করবে না, তার পুলিশ এবং তার প্রশাসন একটা নিরপেক্ষ নির্বাচন করবে। কি হলো আপনারা জানেন, দেখেছেন, তাই না? আগরাই তো ভোট শেষ করে দিছে। তো ওই জন্য কি বলে, লোকে বলে যে ওটা হচ্ছে নিশিরাতের ভোট।
মধ্যরাইতর যে ভোটটা হয়েছে ওটা নিশি রাতের ভোট। এই দাঁড়া ভোট চোর, হ্যাঁ ঠিক ভোট চোর, শুধু ভোট চোর না সব চোর। আমরা 2018-তে এই ঘটনা ঘটছে, এরপরে 2024 সালে এই আপনার যে সাল থেকে আন্দোলন শুরু হলো আমরা তখন জেলে, আমার জেল পুরো এনে ওই ইলেকশন করেছে, কাউকে তো পায় না। প্রতিদ্বন্দ্বী নায়কের চিনাই তখন কি করলো যে অনেক দলের লোকদেরকে সে খাড়া করে দিল, ওটা নাম দিয়ে দিল সাংবাদিকরা আমি আর তুমি ভোট। আবার অনেকে বললো যে দামি নির্বাচন, তাই না? এই তো ছিল শেখ হাসিনার গণতন্ত্র। আর যত লোককে পার্সে জেলের মধ্যে ঢুকেছে, 60 লক্ষ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের এই বেগুনবাড়িতে কতজন কাছে তোমার কতজন ছিল মিথ্যা মামলায়? জোরে বলো খবর। হ্যাঁ আচ্ছা, এদের বক্তব্য হচ্ছে 500, কারো বক্তব্য হচ্ছে 150। ইমরা ঠিক মতো খবর রাখে না আর কি। যাই হোক, কিন্তু এই মিথ্যা মামলা হয়েছে, এটা তো সত্য। জেলে গেছে অনেক, অনেক জেলে গেছে না, বহু লাগছে জেলে ঢুকতে। জেলে গেলে যে কি কষ্ট হয় সেটা যারা গেছে তারাই টের পায়। ওটা তো কারাগার, কারাগার কি আর ভালো থাকবে পারে মানুষ? রুটিটা দেশে মোটা মোটা রুটি, তার সঙ্গে আপনার গুড়, তাও বাইরে থেকে যে আমাদের মা বোনেরা বউরা কিছু করে পাঠাবে রান্না করে, সেটাও বন্ধ। কোনো খাবার দেবে, ওদের উমার খাওয়া হবে। আমরা সেগুলোও খেয়েছি, কিন্তু আমরা আমাদের রাস্তা থেকে সরিনি। আমাদের রাস্তা ছিল একটা, যে আমরা হাসিনাকে সরাবো, এখানে গণতন্ত্র প্রতিষ্ঠা করব। বন্ধুগণ, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর মিথ্যা মামলায় তাকে জেলে রাখছে। 6 বছর মিথ্যা সম্পূর্ণ মামলা, একটা সাজা দিয়েছিল 10 বছর, তার আগতে শেষ হয়ে গেছে, পালাতে হয়েছে তাকে। আমরা বহুবার তাদের কাছে গেছি, দেন দরবার করছি, অন্তত খালেদা জিয়াকে তার চিকিৎসার জন্য একটু বাইরে যাওয়ার সুযোগ দেন। উল্টা কি বলছে যে তাকে ওই নতুন পদ্মা ব্রিজ করছে না, ওইখান থেকে টুস করে ফেলে দিতে হবে নিচে, মনে আছে আপনাদের? তো আমার খালেদা জিয়া উনি মুক্ত হলেন, তিনি জনগণের সামনে একটাই কথা বললেন যে প্রতিহিংসা নয়, প্রতিশোধ নয়, আমরা ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করব। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। বন্ধুগণ, এটাই হচ্ছে এই বিএনপির মূল কথা, যে আমরা আবার ঠাকুরগাঁতে খুব স্বাভাবিকভাবেই এত মারছে, এত নষ্ট করছে, এত জেলে দিছে, রাগ তো ছিল, তাই না? প্রথম কয়েকদিন একটু রাগ টাগ দেখাইছে, তারপর আমরা বলছি যে না, কিচ্ছু করা যাবে না। দ্বিতীয়ত আমরা বলছিলাম যে হিন্দু ভাইদের কোনো সম্পত্তি নষ্ট করা যাবে না, তাদের মন্দির পাহারা দিতে হবে। কি পাহারা দেয়নি আপনাদের এখানে? আমাদের নেতা কর্মীরা দিছে কিনা বলেন? হিন্দু ভাইরা বলেন, মা বোনেরা বলেন, দিলে হাত তুলে দেখান। তো এই কথাগুলো আমরা বলছি এই জন্য যে আপনাদেরকে মনে করায় দিতে চাই যে কি কষ্ট, কি অত্যাচার, কি নির্যাতনের মধ্য দিয়ে আপনাদের কাশেমও জেলে গেছে, ফারুকও জেলে গেছে, সব কাউকে বাদ রাখেনি। যেই ধানের শীষ করেছে, কথা বলছে, বক্তৃতা করছে, সবাইকে যাওয়া হবে। আমি আজকে সকালে আউলিয়াপুরে গেছিলাম, তা আউলিয়াপুরে ওখানে একটা মাদ্রাসায় বসছিলাম, ওখানে আমাদের মহিলা দলের সেক্রেটারি আর আমাদের একজন আসলেন, তার স্বামীকে এমন মারছে যে সে এখন তার কিডনিটা নষ্ট হয়ে গেছে। এখন সে দিনাজপুরে প্রত্যেক 3 দিন যাইতে ডায়ালিসিস করতে। তার স্ত্রী যেহেতু মহিলা দলের নেত্রী, বক্তৃতা করছে, সুতরাং তার স্ত্রীকে বলছে যে তোমার ছেলের চাকরিটা গেল, এখানে চাকরি করতো ছেলেটা, তার চাকরিটা খাই ফেলছে। এরকম বহু লোক আছে, বহু লোক আছে যাদের চাকরি হয়নি, কারো চাকরি চলে গেছে, কারো প্রমোশন হয় নাই, ঠিক না? একটাই মাত্র অপরাধ কি, যে মির্জা আলমগীরের বাড়ির লগত বাড়ি, আত্মীয় স্বজন তো বাদই দেন, ওদের তো কথাই নাই। ঠাকুরকে বাড়ি হলেই ওর শেষ, যে ওটা তো মির্জা আলমগীরের বাড়ি। তো সরকারটা কি,
সরকারটা একটা অভিভাবকও বটে। সে সবাইকে সকল সমান চোখে দেখবে, কি হিন্দু, কি মুসলমান, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, কি বিএনপি, কি আওয়ামী লীগ, কি, তাই না? কিন্তু ওইখানে তখন আওয়ামী লীগ ছাড়া কোনো কাজ হবে না। সোজা কথা, ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সবকিছু আওয়ামী লীগ। এটাকে দলীয়করণ শুধু না, এটাকে একদম পারিবারিককরণ করে ফেলছিল বন্ধুগণ। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি, যুদ্ধ করেছি, সংগ্রাম করেছি, আমাদের ছেলে মেয়েরা প্রাণ দিয়েছে, তার বিনিময়ে আমরা একটা হাসিনাকে তাড়াতে সক্ষম হয়েছি, তাই না? মোর বেটি, বড় বেটিটা অস্ট্রেলিয়ার থাকে, তো অস্ট্রেলিয়া থেকে সে গোটা পৃথিবীর মানুষকে যোগাযোগ করে বলছে যে আপনারা জেগে উঠেন, আন্দোলন করেন। আর তারপর যখন হাসিনা পালাইছে, ওই দিন ওরা অস্ট্রেলিয়া থেকে বড় কেক কাটছে, কেকের মধ্যে লিখে রাখছে হাসিনা পড়াইছে। এই যে মানুষের অভিব্যক্তি, অর্থাৎ হাসিনা চলে যাওয়াতে মানুষ একটা শান্তি নিঃশ্বাস ফেলছে বন্ধুগণ। এটা কি অস্বীকার করতে পারবেন? এখন কি কাছেরা রাত্রে ঘুমাতে পারো? কি ফারুক, ঘুমাতে পারো? এখন রাত্রে আরাম করে ঘুমাতে পারে, অন্তত ওই ঘুমটা হচ্ছে এখন। তা না হলে কি, কখন পুলিশের গাড়ির শব্দ শোনা যায়, কখন আপনার ধরিবা হচ্ছে নাকি, আর মামলা থাকলে তো সাথে সাথে আপনার ওই গাছের উপরে অথবা ধান খেতে যেতে হচ্ছে, তাই না? প্রচন্ড শীতের মধ্যে আপনারা ধান খেতে ছিলেন, আমার মনে আছে। ওই যে একটা শেষের দিকে 18 সালে বোধ হয় একটা গাড়ি 14 সালে, আর অমনি আপনার সব জঙ্গি মামলা দিয়ে দিল। কথা বলার হচ্ছে এই একটা কঠিন কঠোর অবস্থার মধ্যে দিয়ে আমরা গেছি। চুরি, ডাকাতি, ব্যাংকগুলো লুট, আর ওই টাকাটা ভারত পাঠাচ্ছে, পরে বাইরে আপনার বাড়ি কিনছে। একজন এমপি, একজনের লন্ডনে বাড়ি আছে 365টা আওয়ামী লীগের, একটা এমপি মন্ত্রীর, ওই যে ভূমি মন্ত্রী ছিল, কি নাম জানো, রেজাউল করিম, সাইফুদ্দিন, এবার একটা মন্ত্রীর। আর আমার প্রধানমন্ত্রী অনেরা বাইরে আছে আর কি, নতুন নতুন সমস্ত, তার নাকি কোটি কোটি, হাজার হাজার কোটি টাকা বিভিন্ন জায়গায়। আমাদের এমনি গরিব দেশ, আমরা এমনিতে বড় কষ্টে চলি। আমাদের বিদেশে যায় ভাইয়েরা চাকরি করে, সেখান থেকে আমাদের কিছু ডলার পাঠায়, আর আমাদের মেয়েরা ওই যে গার্মেন্টসে কাজ করে, সেইখানে আয় হয়, সেই আয় দিয়ে আমাদেরকে চলতে হয়। বন্ধুগণ, এইভাবে সমস্ত দেশকে শেষ করে গেছে। আজকে সেই জন্যই বলি যে আজকে এখন যে সুযোগটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, একটা মুক্ত বাতাস, একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করবার, নিজের ভোট নিজে দেবার, এবং আপনার পার্লামেন্ট আপনি সিদ্ধান্ত নেবেন, আপনার সরকার আপনি গঠন করবেন, এই সুযোগ আমরা এখন পেয়েছি, তাই না? এবং এই সরকার হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রফেসর ইউনূস, বিখ্যাত পৃথিবী জোড়া নাম, সে তার প্রধান। উনি বলেছেন যে আগামী 2026 সালে, অর্থাৎ এই আগামী বছর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। আমরা সবাই তার কথা মেনে নিয়েছি। আমরা চাচ্ছি যে সেই নির্বাচনটা হোক শান্তিতে, সুন্দর করে, সেই নির্বাচনের মধ্যে আমরা আমাদের গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার একটা পথ খুঁজে পাব। আপনারা জানেন যে 2016 সালে আমরা যখন দেখলাম যে আওয়ামী লীগ এইভাবে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছে, তখন আমরা ভাবলাম যে এই রাষ্ট্রের কাঠামোটা পরিবর্তন করা দরকার, কতগুলো আইন কানুন পরিবর্তন করা দরকার, তা নাহলে এই রাষ্ট্রকে চালানো যাবে না। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া তখন 2016 সালেই ভিশন 2030 নামে একটা প্রস্তাবনা জনগণের সামনে তুলে ধরলেন। সেই প্রস্তাবনায় তিনি বলেছিলেন যে আমাদের দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট দরকার হবে, অর্থাৎ নিচে একটা নিম্ন কক্ষ, উপরে একটা উচ্চ কক্ষ। সেই পার্লামেন্টে জনগণ নির্বাচিত হয়ে আসবে, তারা দেশটাকে চালাবে, চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্টের ক্ষমতার মধ্যে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে। বিচার বিভাগটা একদম স্বাধীন হবে। কেন কথাটা বলছে?
আরে যখন আপনার ট্রায়ালে যাচ্ছে, কোর্টে কেস উঠতেছে, তো জজ সাহেব তখন রায় দিচ্ছে, আগে ফোন করেছে মন্ত্রী, যেটা কি পক্ষে রায় দিব না বিপক্ষে রায় দিব, কোনটাই তো পক্ষে আসেনি, সব বিপক্ষে, সব জেলে যাও, জেল হয়ে গেছে। বন্ধুগণ, এই জিনিসগুলো আমি আজকে বলছি, গরম খুব কষ্ট পাচ্ছেন আপনারা, জানি আমি, কিন্তু এটা বলার দরকার আছে, মনে করার দরকার আছে। ওই বিচারক বিচার স্বাধীনভাবে করতে পারে নাই, সেই জন্য আমরা বিচার বিভাগের স্বাধীনতা চেয়েছি। এই যে আমার সাংবাদিক ভাইরা বোনেরা এখানে এই রৌদ্রের মধ্যে কষ্ট করে এখন নিচ্ছেন, তারা একটা শান্তি আছে যে আমি যেটা পাঠাবো সেটা ছাপবে, লিখবে, পাঠাবে, তাই না? আর তখন কাট কাট কাট, অর্থাৎ কোনটা সংবাদ যাবে কোনটা সংবাদ যাবে না, ওইটা ঠিক করেছে আওয়ামী লীগের লোকেরা। তো এই যে আপনার ব্যবস্থা, এটাকে আমরা বদলাই যাবো, অর্থাৎ সেটা ওনারা স্বাধীন থাকবেন, যা খুশি ইচ্ছা হবে লিখবে, সত্য কথা, বস্তুনিষ্ঠ কথা। এরপরে অর্থনীতির দিক থেকে আমরা বলেছি যে আমরা 15 মাসে কমপক্ষে, এটা আবার আরো পরে 2022 সালে আমরা 31 দফা দিয়েছি, তারেক রহমান সাহেব দিয়েছেন। সেই 31 দফাতে আমরা বলেছি যে আমরা সরকারে যদি যেতে পারি তাহলে 15 মাসের মধ্যে আমরা 1 কোটি কর্মসংস্থান, চাকরির ব্যবস্থা করব, 1 কোটি। ফলে আমাদের যে ছেলে মেয়েরা লেখাপড়া শিখে কাজ করতে পারে না, তাদের চাকরির ব্যবস্থা হবে, একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কলকারখানা গড়ে উঠবে, সব নতুন নতুন করে সেই কৃষিভিত্তিক শিল্প প্রতিষ্ঠান করবে যেখানে মানুষের চাকরি হবে। এই ঠাকুরগাঁতে আপনারা ভেবে দেখেন, কয়েকটা মুরগির ফার্ম আছে না, ডেয়ারি ফার্ম আছে না, এগুলো আমাদের সময় কিছু শুরু করা হয়েছিল। ওই যে মুরগির ফার্মটা বড় ফার্ম আছে, সিড মিল আছে, সেখানেও আপনারা দেখবেন যে সেই বিএনপির সরকারের আমরা এই কাজগুলো আমরা করেছি। কৃষক ভাইরা জানেন যে ডিপ টিউবওয়েলগুলো বন্ধ ছিল, সেই ডিপ টিউবগুলো আমরা বিএনপি সরকারে আমরা চালু করেছিলাম, ঠিক না? আপনার ভুট্টা চাষ, এই যে কাইয়ুম মাথায় নাড়তেছে, ও তো কৃষক, বড় কৃষক, তো ওই ভুট্টা চাষ এটা আমরা শুরু করছিলাম বিএনপি সরকারের আমলে। সেই ভুট্টা বিক্রি করে এখন অনেকেই ভালো করতেছেন। আমি আস্তে আস্তে গাড়িতে জিজ্ঞাসা করতেছিলাম, আমাদের পয়গাম্য ভুট্টা চাষ করে বিক্রি করে, ওই আমার সঙ্গে আমার ছোট ভাই যে থাকে স্বজন, সে আবার ভুট্টার ব্যবসা করে। এই যে একটা কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে, কাজের সুযোগ হয়েছে, এগুলো সেই সময় থেকে করা হয়েছে। বিএনপি আপনাদের যে এই বেগুনবাড়ি থেকে, ওটার বাজার থেকে না, তোমাদের কালকুলে হবে না, দানারহাট, বেগুনবাড়ি থেকে দানারহাট যে রাস্তাটা, এটা বিএনপির আমলে করছি আমরা, মনে আছে আপনাদের? আছে, মনে আছে না? ভুলে গেছেন? ফর্ম হারাই গেছে নাকি ভাই? হারাই নাই। আপনার নারগুন থেকে দানারহাট এই রাস্তাটা আমরা করাইছি, বিডিআর ক্যাম্প থেকে দানারহাট এই রাস্তাটা আমরা করাইছি, তাই না? তো বড় কোচাবাড়ি থেকে বকুলতলা এই রাস্তাটা আমাদের সময় হয়েছে, আমরাই করছি। সুতরাং তারপরে আমাকে সুযোগে দেয়নি বেড়ে ভাই। তা আমরা যদি আবার সুযোগ পাই, আপনাদের সকলের দোয়ায় ভোটে আমরা যদি আবার নির্বাচিত হতে পারি, তাহলে বেগুনবাড়ির এই যে যাতায়াত ব্যবস্থা, স্কুল কলেজ মাদ্রাসার উন্নয়ন, এগুলো সব আমরা করতে পারবো ইনশাল্লাহ। কারণ আমাদের তো ওই টাকা চুরি করে বিদেশে পাঠাবার ইচ্ছা থাকবে না, থাকবে কি? থাকবে না। আমরা সেটা করি নাই। কেউ বলতে পারবেন না যে মির্জা আকবর, মির্জা ফয়সাল বা মির্জা আলমগীর আমরা কোনোদিন কারোর কাছে কোনো টাকা নিয়েছি কোনো কাজ করার জন্য? বলতে পারবেন? মির্জা আলমগীরের কথা বলতে পারবেন কেউ? আমাদের হিন্দু ভাই বোনেরা আছে, আমার এখনো মনে আছে একটা বড় হিন্দু পাড়া আছে না, কি নাম ওটা? বোসভাঙ্গা। আমি ওখানে একবার মিটিং করছিলাম, কালী মন্দির, তাই না? তা আমরা সেই সময় কিন্তু ওই মন্দিরগুলোতে আমরা সহযোগিতা প্রদান করছিলাম, ঠিক তো নাকি দাদা? ভুল বলছি? মাত্র অল্প সময় পেয়েছি সেই সময়ের মধ্যে কাজ করার জন্য। আমরা ইনশাআল্লাহ আবারও যদি সুযোগ পাই, আপনারা আমাদেরকে সুযোগ দেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে কবুল করে, আমরা সেই কাজগুলো আবারও করতে পারবো। আমরা কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য প্রতিষ্ঠা করব। এই এখনই আলাপ করতেছিলাম যে ভুট্টারা কি আর ইন্ডিয়া থেকে নিয়ে আসছে বা বাইরে থেকে আনতেছে। আরে আমার ভুট্টার দাম পাচ্ছে না, তুমি বাইরে থেকে দিয়ে আসতেছ, এটা এই সরকার ভুল করতেছে। এখানে
কৃষকদেরকে আপনার সিকিউরিটি দিতে হবে, তাদেরকে প্রোটেকশন দিতে হবে, তাদের ন্যায্য মূল্য দিতে হবে। ঠিক একইভাবে ধানের ন্যায্য মূল্য দিতে হবে। অমনিভাবে আপনার সার, এখন খুব সারের সমস্যা না? ডিসি কইবা হবে যে আপনি তো আপনার বাড়িতে হচ্ছে ওই কিশোরগঞ্জ, অতীতে শুধু পানি আর পানি, আমার একটি তো পানি বেশি নাই, তা আমাদের কৃষিকাজ করে খেতে হয়, পানি আপনার শ্যালো টিউবওয়েল, ডিপ টিউবওয়েল বা ওই আপনার বরেন্দ্র থেকে নিতে হয়। আর সারটা আমরা ঠিক মতো চাই, ঠিক তো নাকি? কাঁঠালও তো তোমরা কহেন না ভাই, মুখ বন্ধ করে থাকলে কেমন দিবে তোমার? কয়েকজনকে বলতেছিলাম, ও তখন আমার সেক্রেটারি হয়েছে বিএনপি ঠাকুরগা, যে মুখ বন্ধ করে থাকলে কেউ কথা শুনবে না, যদি কথা না শুনে ডিসি অফিস গেলাও। আমি বলতেছি আপনাদেরকে, কৃষকের দাবিতে, সে সারের দাবিতে আমরা দরকার হলে ডিসি অফিস ঘেরাও করে দেবে। ওই আমরা তন্ত্রগিরি বেশি এখানে করবেন না। আপনারা জনগণের কথা শুনবেন, আর শুনবে কোত্থেকে? জনগণের সব তো ভাঙিয়ে দিছে। ওই মেয়র ভাঙিয়েছে, কমিশনার ভাঙিয়েছে, চেয়ারম্যান ভাঙিয়েছে, সব কিছু শেষ করে দিছে, তাই না? হ্যাঁ, দ্বীপগুলো যেগুলো অচল হয়েছে বলবেন, আমরা বরেন্দ্রকে বলে সব চালু করব, আমরা করব। সরকারটা তো শুনে না, আমরা করিব, দেখি বলবেন তোমরা বসেন। তো ভাই আমি বেশি, আপনারা জানি খুব কষ্ট পাচ্ছেন, বক্তৃতা এখানে বেশিক্ষণ দিব না। আমি আমার এই বয়সে, এখন আমার প্রায় ৭৮ বছর বয়স, আপনাদের সামনে আবার আসছি। এই আসছি যদি 15 বছর আপনাদের সামনে আসার কোনো সুযোগ তারা আমাদেরকে দেয় নাই, আপনাদের সেবা করার কোনো সুযোগ আমাদেরকে দেয় নাই। আমরা আসছি যে এবার আপনাদের কাছে আমরা আল্লাহর অশেষ রহমত হলে সেই সুযোগটুকু আমরা আপনাদের কাছে চাই। আমরা পরীক্ষিত দল, সরকারে ছিলাম, আল্লাহ করে বিশেষ করে যদি সুযোগ পাই আবারও সরকারে যাব। আমরা জনগণের জন্য কাজ করেছি। আমাদের নেতা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, তিনি প্রথম সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। মনে আছে আপনাদের? মুরব্বীদের মনে থাকবে, দেখবেন বলে। তিনি প্রথম আল্লাহর উপরে অবিচল আস্থা বিশ্বাস, এটা তিনি লিখেছিলেন সংবিধানে। তিনি প্রথম আমাদের সংখ্যক লঘিষ্ঠ সম্প্রদায় যারা আছেন তাদেরকে শতকরা 100% অধিকার প্রতিষ্ঠার করে কথা বলেছিলেন, এবং একটা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই সমান অধিকার ভোগ করবে সেই কথা তিনি বলেছিলেন। সেইভাবে আমরা কাজ করে এসেছি। আমরা একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় শাসন ব্যবস্থা জিয়াউর রহমান নিয়ে এসেছিলেন। আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, সেখান থেকে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, অর্থাৎ পার্লামেন্টের ফর্মে নিয়ে আসছি আমরা বিএনপিরা। আমরা কেয়ারটেকার গভর্নমেন্ট প্রথমে মানি নাই, পরে আমরাই মানছি, আমরাই সংবিধানে নিয়ে আসছি। 4টা ইলেকশন হয়েছে, 4টা ইলেকশনে সবাই খুব সুখী ছিলেন যে না আমরা আমাদের ভোট দিতে পারছি, ঠিক মতো ভোট হয়েছে, তাই না? যারা কেয়ারটেকার গভর্নমেন্ট চলে, এই যে কেয়ারটেকার গভর্নমেন্টটা হাসিনা বন্ধ করে দিল। কেন বন্ধ করিল? যে কেয়ারটেকার থাকে তো বাবা আমি জিততে পারবো না, ভালো কাজ করি নাই, জনগণ ভোট দিবে না, সুতরাং কেয়ারটেকার গভর্নমেন্ট বাদ, দলীয় সরকারের অধীন নির্বাচন। এলা শিয়ালোর কাছে যদি আপনি মুরগিটা দেন, ওটা কি থাকিবে? তো এখন ও সব নির্ণয় আমি করবো, তো করেছে, এমন কাজ করছে যে নির্বাচন ব্যবস্থা শেষ। শুধু পার্লামেন্টে না, আপনাদের চেয়ারম্যান নির্বাচনটাও, মেম্বার নির্বাচন, ওখানে হস্তক্ষেপ, সব কিছু নিজে করবে, নিজের দলের হতে হবে। বলুন সেই ব্যবস্থার অবসান হবে ইনশাআল্লাহ। আল্লাহ নিশ্চয়ই এতদিন আমাদের সাহায্য করেছেন, আরো সাহায্য করবেন। আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারবো, সেই সিদ্ধান্ত আমাদেরকে নিতে হবে। আমাদেরকে গণতন্ত্রের জন্য আমরা প্রাণ দিয়েছি, ত্যাগ স্বীকার করেছি, সেই গণতন্ত্রকে যেন আমরা প্রতিষ্ঠা করতে পারি, সেই আহ্বান আমি সকলের কাছে জানাবো। কয়েকটা দল, রাজনৈতিক দল পিআর নিয়ে খুব চিৎকার করতেছে, তাই না? বুঝেন পিআরটা কি? না না, আমি তোমাদের কাছে শুনতে চাই না, ওইদিকে তোমাদের কাছে শুনতে চাই না, আমি ওনাদের কাছে শুনতে চাই। আপনার পিআর বুঝেন? মা বোনেরা, আমরা ভোট একটাই বুঝি, কি যে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দেব, এবং সেটা এক ব্যক্তি এক ভোট, তাই না? আর পিআরটা হচ্ছে, আমি একটু আপনাদের বলি, ওটা হচ্ছে কোনো ব্যক্তিকে ভোট দিব না, দলকে ভোট দিব। সর্বনাশ, কাকে ভোট দিচ্ছি আমি জানবো না, দলটাকে ভোট দিলে তো সেটা কি হবে
সেটাও বলতে পারবো না ঠিক মতো। তো সেই ব্যবস্থায় আমি যাব কেন? যদি সেটা সবাই একমত হয়, সবাই যদি একমত হয়, তাহলে মানুষ চিন্তা করে দেখবে। ওই জন্য আমরা বলছি যে আগামী নির্বাচনটা হোক, পার্লামেন্টে ডিসাইড হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে কারা যাবে, পিআর হবে কি হবে না। ঠিক কিনা বলেন? দেশটার মালিক তো জনগণ, সেই জনগণ ডিসিশন দেবে যে তারা পিআর করবে কি করবে না। তাই জন্য আমরা এই পিআরের বলেছি যে এটা সঠিক নয়। আসলে আমরা সবাই মিলে ইলেকশনটা করি, যারাই জিতি আমরা সবাইকে নিয়ে একসাথে তখন আমরা এই আলোচনাগুলো করব, তর্ক বিতর্ক করবো। মারামারি আর করতে চাই না ভাই, আর প্রাণ দিতে হবে না বাচ্চাদেরকে। এই অবস্থা আর তৈরি করেন না। প্রতিদিন বলে হরতাল আছে, ঢাকা শহর যাই যায় না, রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, এই রাস্তা বন্ধ, পুরো আন্দোলন আন্দোলন। এখন এই দুর্বল সরকারটা, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পিছনে কোনো লোকে নাই, তাকে এত ব্যতিব্যস্ত করে ফেলার কোনো মানে আছে বলেন? তারা করতেছে এটা একটাই উদ্দেশ্য, নির্বাচনটা যেন না হয় তার ব্যবস্থা করা। জনগণ নির্বাচন চায়, জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। বন্ধুগণ, এইখানে আমরা কোনো আপোষ করবো না, মানুষ কোনো আপোষ করবে না। এই জন্য এখন সব পিআর টিআর বাদ দিয়ে আসেন, সঠিকভাবে নির্বাচনটা করে যেই জিতবে, মানুষ যাকেই ভোট দিবে, তারা সংখ্যাগরিষ্ঠতা লাভ করবে, তারা সরকার গঠন করবে, বাকি সেকে নিয়ে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। আমি কোন দলের বিরুদ্ধে কথা বলবো না, আমি আমার কথাগুলো বলবো যে আমরা যদি দলে আপনার ক্ষমতায় আসতে পারি, আমরা যদি আপনাদের সমর্থনে, আপনাদের ভোটে জয়ী হতে পারি, তাহলে আমরা নিঃসন্দেহে আমরা যে প্রতিজ্ঞাগুলো করেছি, কমিটমেন্ট করেছি 31 দফা, সেই 31 দফা আমরা পুরোপুরি পালন করব। আমরা বলেছি আমরা প্রত্যেকটা মায়ের হাতে একটা করে ফ্যামিলি কার্ড তুলে দিব। এই ফ্যামিলি কার্ড নিয়ে সে সবখানে যেতে পারবে, তার দাবি প্রতিষ্ঠা করতে পারবে। মেয়েদের লেখাপড়া ক্লাস 12 পর্যন্ত বেগম খালেদা জিয়া ফ্রি করে দিছিল, আমরা গ্রাজুয়েশন পর্যন্ত ফ্রি করে দিব, মেয়েদেরকে সর্বপ্রধান করব। আমরা আগেই বলেছি যে আমরা বেকার সমস্যার সমাধান করব, এই কাজগুলো আমরা করব এবং মানুষের কাছে যাব। আমাদের ধর্মভীরু মানুষ এই দেশে সবচেয়ে বেশি, অর্থাৎ মুসলিম সম্প্রদায়ের মানুষ। আমরা তাদের এই যারা আমরা মুসলমান আছে, তাদের সব সময় আমরা তাদের সমস্যাগুলো সমাধান করব এবং মাদ্রাসার শিক্ষার ব্যবস্থা আমরা উন্নত করব। আমরা শিক্ষকরা আন্দোলন করতেছে, আমরা বলছি আমরা শুধু শিক্ষক নয়, আমরা গোটা শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করব, অর্থাৎ সরকারি পদ্ধতি নিব। এই কাজগুলো আমরা করব। আমরা হিন্দু ভাই বোনদের জন্য বলেছি আপনাদের পূর্ণ নিরাপত্তা দেওয়া হবে এবং সমান অধিকার আপনারা ভোগ করবেন আমাদের সঙ্গে। আপনারা যদি থাকেন, আমাদেরকে ভোট দেন। তাই আজকে আমি সবশেষে আপনাদের কাছে অনুরোধ জানাবো যে আমি আপনাদের পরীক্ষিত মানুষ, দীর্ঘকাল আপনাদের সঙ্গে থেকেছি, 91 সাল থেকে আমি ভোট করতেছি, তাই না? তখন বেগুনবাড়ি প্রথম আসলো আমাদের কাছে, এই সিটে বেগুনবাড়ি প্রথম আসলো। আমি 91 সালে পরাজিত হয়েছি, কিন্তু আপনাদেরকে ছেড়ে আমি চলে যাইনি, তাই না? আমি তখন, আমার সরকার ছিল, বেগম খালেদা জিয়া ছিলেন, যা কিছু অনুদান পেয়েছি আমি কিন্তু আপনাদের মধ্যে বিতরণ করেছি। টিউবওয়েলগুলো তখনই আমরা চালু করেছি। আমরা আপনাদের এই সহায়তায় আগামীতে যদি নির্বাচিত হতে পারি, তার জন্য আমি আপনাদের কাছে আবেদন জানাচ্ছি যে আমাদেরকে আপনারা সাহায্য করেন, আমাদেরকে আপনারা ভোট দেন, তাহলে ইনশাল্লাহ আমরা এই সমস্যাগুলোর সঠিক সমাধান দিতে সক্ষম হব। তাই আপনাদের কাছে আবেদন জানাবো, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের কাছে আপনারা বাঁধুন জোট, ধানের শীষে ভোট দেবেন, এই অনুরোধ আমি আপনাদেরকে জানাবো। আমি কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না, শুধু একটাই বলতে চাই যে আপনারা নিজেরাই পরীক্ষা করে দেখবেন যে কারা দেশের জন্য কাজ করে, কারা দেশের জন্য মঙ্গলজনক, কারা দেশকে উন্নতির দিকে নিয়ে যেতে পারবে। এই কথা বলে আপনাদের সকলের, বিশেষ করে আমার মুরব্বীরা, আমি অনেকে আছেন সামনে দেখতে পাচ্ছি, তাদের সুস্বাস্থ্য কামনা করি, কারণ আমি এখন মুরব্বীদের দলেই। হ্যাঁ, তো সুস্বাস্থ্য দরকার, আমরা আপনাদের সুস্বাস্থ্য চাই। আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন। আমার মা বোনরা এখানে আছেন, হিন্দু মুসলমান সকলের, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নিরাপদ বোধ করবেন, কোনো ভয় পাবেন না।
আমরা যতক্ষণ আছি আমরা আপনাদের পাশে আছি এই বলে আপনাদের সকলের সুস্থতা কামনা করে এবং আবারও ধানের শীষে পড়ছে আমি আমার কথা শেষ করছি, বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।